এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা রাজস্থানের ঝুনঝুনু ডিস্ট্রিক্টে সাগবা নামের একটা গ্রাম, সেখানকার একটা ক্রাইমের সত্য ঘটনা। ঘটনাটা ঘটেছিল 3 জুন 2019 রাত্রেবেলায় 2টোর সময়। সেখানে একটা বাড়ি ছিল, একটা রিটায়ার্ড আর্মির বাড়ি। রিটায়ার্ড আর্মি যার নাম ছিল রাজেশ। রাজেশ বাবুর লাস্ট পোস্টিং ছিল কানপুরে। তো তিনি রিটায়ারমেন্টের পরেও কানপুরেই একটা ব্যবসা করছিলেন, সেই জন্য তিনি বেশিরভাগ সময় কানপুরে থাকতেন। মাঝে মধ্যেই তিনি নিজের বাড়িতে সাগবা, যে গ্রামের বাড়ি, সেখানে আসতেন। গ্রামের বাড়িতে তার স্ত্রী থাকত, তার 2 ছেলে, বড় ছেলে সচিন, ছোট ছেলে চিরন্তন। বড় ছেলে 7 মাস আগে বিয়ে হয়েছিল আলপনা নামের একটা মেয়ের সাথে। মেয়েটা বিয়ে পড়ছিল। বড় ছেলে সচিন ইন্ডিয়ান এয়ারফোর্সে কর্মরত। যখনকার ঘটনা আমি বলছি সেই সময়ে সে আসাম এয়ারফোর্স স্টেশনে পোস্টেড ছিল। ছোট ছেলে চিরন্তন, সে ছিল ইন্ডিয়ান নেভির একজন কর্মচারী। 2 ভাইয়ের একই সাথে একই বাড়িতে 2 বোনের সাথে বিয়ে হয়েছিল। বড় বোনের নাম আলপনা আর ছোট বোনের নাম ছিল সুনিতা। আলপনা বিএ 3rd ইয়ারের ছাত্রী ছিল। সে বিভিন্ন রকম ক্লাস করার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য বাপের বাড়ি যেত। বিয়ের পরেও তার পড়াশোনাটা চলছিল। শ্বশুরবাড়ি তাকে সাপোর্ট করত। দরকার পড়লে শ্বশুরমশাই রাজেশ বৌমাদেরকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি যেতেন, কারণ ছেলেরা বাড়িতে থাকতো না। একজন এয়ারফোর্সে, অন্যজন নেভিতে কর্মরত ছিল, বাড়ি থেকে দূরে থাকতো। ছুটিতে মাঝে মধ্যে বাড়ি আসতো। ভদ্রলোক রাজেশ, তিনিও বাড়িতে থাকতেন না, তিনি নিজের ব্যবসার কাজে কানপুরে থাকতেন। রাজেশের যে স্ত্রী, নাম সুবোধ দেবী, সেই সময় তার বয়স ছিল 55 বছর। তিনি নিজের 2 বৌমাকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে সাগবা নামের ওই গ্রামের সুন্দর ছোট্ট বাড়িতে থাকতেন। কিন্তু 3 জুন 2019 মাঝরাতে ছোট বৌমা সুনিতা বাপের বাড়িতে গেছিল, কারণ সে একটা কোর্স করছিল, সেটার পরীক্ষা ছিল। বড় বউ আলপনা রাত্রেবেলায় 2টোর সময় ঘুম ভেঙেছিল। তার মনে হয়েছিল শাশুড়ির রুম থেকে একটা অদ্ভুত ধরনের আওয়াজ পাচ্ছে। সে দরজার কাছে এসে দেখেছিল যে শাশুড়ি ঘুমাচ্ছে। যখন সে দরজা দিয়ে হাতটা ঢুকিয়ে দেওয়ালে থাকা সুইচ বোর্ডে হাত দিয়ে লাইটটা জ্বালিয়েছিল, তখন সে চিৎকার করে উঠেছিল। শাশুড়ির খাটের পাশে এক কোণায় সে একটা বিষাক্ত সাপ দেখেছিল। সে চিৎকার করে পাড়া প্রতিবেশীদেরকে জড়ো করেছিল। একজন সাপ ধরার লোককেও ডাকা হয়েছিল। সে আসে, সে সাপটাকে ধরে নিয়ে চলে গেছিল। লোকজন যখন সুবোধ দেবীর কাছে গিয়ে দেখেছিল, তখন তারা বুঝতে পেরেছিল যে নিঃশ্বাস আর চলছে না। সুবোধ দেবীর পায়ে সাপ কামড়ানোর চিহ্নও রয়েছে। এই ধরনের ঘটনা এই গ্রামে প্রথমবার হয়নি। মাঝে মধ্যেই কোনো না কোনো লোকজনকে এইভাবে সাপে কামড়ায়। যেহেতু এরিয়াটা একটু জঙ্গল টাইপের, গ্রামীণ একটা এরিয়া, এখানে কারোর বাড়িতে সাপ ঢুকেছে এই ব্যাপারের মধ্যে কোনো আশ্চর্য হওয়ার বিষয় ছিল না। ভদ্রমহিলার 2 ছেলেকে, ভদ্রমহিলার হাজব্যান্ডকে খবর দেওয়া হয়। ভদ্রমহিলার যে বড় ছেলে সচিন, সে আসাম থেকে ছুটিতে আসার জন্য ট্রেনেই ছিল। 3 জুনেই দুপুরবেলায় তার এসে পৌঁছানোর কথা ছিল, তবে তার আসার আগেই তার মা মারা গেছিল। মায়ের সাথে শেষ দেখাটা তার আর হয়নি। এইভাবে কিন্তু সুবোধ দেবী হঠাৎ করে মারা গেছিলেন। সুবোধ দেবী মারা যাওয়ার পরে ওই বাড়ির 2 বৌমা আলপনা আর সুনিতা, তারা ওই বাড়িতে থাকতে শুরু করে। আর শ্বশুর মশাই, তিনিও কিন্তু কানপুর থেকে আসা যাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছিলেন,
কারণ তার মনে হচ্ছিল স্ত্রী নেই, আর গিয়ে কি হবে। তো তিনি নিজের কাজ সামলাতেন, খুব দরকার না পড়লে সাগবাতে আসতেন না, সব ঠিকঠাক কাটছিল। হঠাৎ করে 18ই জুলাই, প্রায় 1.5 মাস পর, ওই বাড়ির ছোট বউ সুনিতা নিজের শ্বশুরমশাইকে কল করে নিজের একটা সন্দেহের কথা জানিয়েছিল। সে বলেছিল যে আমাদের মনে হয়েছিল যে শাশুড়ি মাকে সাপে কামড়েছে, আমরা পোস্টমর্টমও করাইনি, কোনো সন্দেহও করিনি, আমরা অন্তিম সৎকার করে ফেলেছিলাম। কিন্তু এখন আমি বাড়িতে এমন কিছু ব্যাপার লক্ষ্য করছি, আমার সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে যে শাশুড়ি মায়ের মৃত্যুটা কোনো নর্মাল ডেথ নয়, কেউ না কেউ এই ব্যাপারটাতে কিছু না কিছু একটা করেছে বলে আমার মনে হয়। শ্বশুর মশাইয়েরও মনে হয়েছিল যে তার ছোট বৌমা যেটা বলছে, সন্দেহ করছে, ব্যাপারটা ঠিক। তারও উচিত একবার বাড়িতে এসে বৌমার সাথে কথা বলা যে কেন তার এই সন্দেহটা হচ্ছে। 23 জুলাই তিনি কানপুর থেকে রাজস্থানে নিজের বাড়িতে এসে পৌঁছেছিলেন। ছোট বৌমার সাথে অনেক কথাবার্তা বলার পর তিনি স্থানীয় থানায় গেছিলেন, এসপির সাথে দেখা করেছিলেন। এসপিকে সমস্ত ব্যাপারটা জানিয়েছিলেন। এসপিকে বলেছিলেন যে আমাদের অ্যাবনর্মাল কিছু হয়েছে বলে মনে হয়নি, তাই জন্য আমরা পোস্টমর্টমও করাইনি, যতটা তাড়াতাড়ি সম্ভব দাহ সৎকার করে দিয়েছিলাম। তবে আমার স্ত্রী আর আমার বড় বৌমা সেই সময় বাড়িতে ছিল, যে সময় তাকে গভীর রাত্রে সাপ কামড়েছিল। আমার ছোট বৌমা বাপের বাড়িতে ছিল। পুলিশের এবার বুঝতে কোনো সন্দেহ ছিল না যে ভদ্রলোক নিজের বড় বৌমার ওপর সন্দেহ করছেন। সেই সঙ্গে রাজেশবাবু পুলিশকে এটাও জানিয়েছিলেন যে তার স্ত্রী, তার সাথে স্ত্রীর মারা যাওয়ার মাত্র 2-3 দিন আগেই কথা হয়েছিল। তার স্ত্রী তাকে ফোন কলে জানিয়েছিলেন যে বড় ছেলের বৌমা বেশিরভাগ সময় ফোনে ব্যস্ত থাকে, সারা রাত সে নিজের রুমে কারো সাথে কথা বলে, বাইরে থেকে আওয়াজ পাওয়া যায়। এই কথাটা আমার স্ত্রী আমাকে জানিয়েছিল। তবে আমার সন্দেহ হয়নি, আমার মনে হয়েছিল বিয়ের মাত্র 1 মাস পরে আমার বড় ছেলে তাকে বাড়িতে রেখে চলে গেছিল, হাজবেন্ডের সাথে হয়তো কথা বলে, সেই জন্য আমার সন্দেহ হয়নি। তবে পরে এখন মনে হচ্ছে যে সন্দেহের কোনো না কোনো ব্যাপার রয়েছে। প্লিজ আপনি একটু তদন্ত করে দেখার চেষ্টা করুন। ভদ্রমহিলা মারা গেছিল, সৎকার হয়ে গেছিল, তবে অস্থি তখনও বিসর্জন করা হয়নি, অস্থিটা রাখাই ছিল। সেই অস্থির কলসটা দিয়ে দেওয়া হয়েছিল পুলিশের হাতে। পুলিশ সেটা পাঠিয়েছিল ফরেন্সিক ল্যাবে। শরীরের হাড়ের ফরেন্সিক ল্যাবের টেস্টের যে রিপোর্টটা এসেছিল, তাতে বাড়ির লোকজন আর পুলিশ বুঝতে পেরেছিল যে সাপ কামড়ানোতে ওই মহিলা সুবোধ দেবীর মৃত্যু হয়নি। তবে হাড়ের মধ্যে ঘুমের ওষুধের অস্তিত্ব পাওয়া যায়। এবার কিন্তু পুলিশও ব্যাপারটাকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। সেই সময় যেহেতু শুধু শাশুড়ি আর বৌমা বাড়িতে ছিল, সেই জন্য বারবার করে বৌমার জিজ্ঞাসাবাদ চলছিল। আশেপাশের প্রতিবেশীদের কাছে কথা বলেও পুলিশ জানতে পারে যে ওই বাড়ির যে বড় বৌমা, সে আশেপাশের কারোর সাথেই বিশেষ মেশে না, কথা বলে না। তবে বাড়িতে যখনই কেউ যায়, বড় বৌমাকে ফোনে কথা বলতে তারা দেখেছে। শুধু তাই নয়, বড় বৌমা যখন ছাদেও আসে, সব সময় তার কানে ফোনটা থাকে। এত কথা সে কার সাথে বলে, এই ব্যাপারটা নিয়ে সন্দেহ আশেপাশের প্রতিবেশীদেরও। এবার বৌমার ফোনের কল ডিটেলে একটা নম্বর দেখা যায়, যেটাতে বিয়ের পর থেকেই কন্টিনিউয়াস কথা হচ্ছিল। সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় মহিলা লম্বা লম্বা সময় পর্যন্ত কারো সাথে চ্যাটিং করছে। সেই মহিলার কল ডিটেলে দেখা যায় সেই বিশেষ নম্বরে মাত্র 1 সপ্তাহের মধ্যে 124 বার, অন্য আরও একটা নম্বর যেটাতেও মহিলার কথা হয়, সেটাতে 19 বার কথা হয়েছে, যেটা কখনোই নর্মাল ব্যাপার বলে পুলিশের মনে হয়নি। কিন্তু মহিলার সাথে মহিলার হাজবেন্ডের
সে তুলনায় অনেক কম বার কথা হয় প্রথম থেকেই। বিয়ের পর থেকেই দিনে 10 দিনে এক আধবার কথা হয়, কিন্তু ওই বিশেষ নম্বরগুলোতে এতবার কল দেখে পুলিশের সন্দেহ হয়েছিল। পুলিশের সন্দেহটা আরও বেড়েছিল ওই যে দুটো আলাদা আলাদা ফোন নাম্বার, তাদের পরস্পরের মধ্যেও কিন্তু কথা হয়, তারা দুজনও পরস্পরকে চেনে। এবার বলি ওই নম্বর দুটো কার। প্রথম নম্বরটা মনীষ নামের কোনো যুবকের, আর দ্বিতীয় নম্বরটা কৃষ্ণ কুমার নামের কোনো যুবকের। এবার পুলিশ মনীষ আর কৃষ্ণ কুমার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। শুরু হয়েছিল কড়াভাবে জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের পরে পুলিশ টিম যে ব্যাপারটা জানতে পেরেছিল সেটা হচ্ছে, আলপনা বিয়ের পরে 1 মাস পরে হাজব্যান্ড চলে গেছিল। আলপনার সোশ্যাল মিডিয়াতে দেখা হয়েছিল মনীষের সাথে। মনীষকে কিন্তু আলপনা অনেক আগে থেকেই চিনত বলতে ছোটোবেলায় 1 থেকে 12 পর্যন্ত মনীষের সাথে সে সেম স্কুলে পড়াশোনা করেছে। সেই হিসাবে সে তার স্কুলের বন্ধু ছিল, বন্ধুর সাথে তার চেনা জানা ছিল, তবে কোনোদিন কোনো প্রেম ছিল না। তারপরে 12-এর পরে দুই বন্ধুর রাস্তাও আলাদা হয়ে যায়, পরস্পরের সাথে কোনো যোগাযোগ ছিল না। সোশ্যাল মিডিয়াতে লম্বা সময় পর, স্কুল জীবনের পর আবারও দেখা হয়। দেখা হওয়ার পর কথা হয়, চ্যাটিং হয়, ফোন নাম্বার আদান প্রদান হয়, লম্বা সময় পর্যন্ত কথা। ব্যাপারটা প্রেমের দিকে মোড় নেয়। এদিকে বাড়ির লোকজন বলতে শাশুড়ি মা, যখন বড় বৌমা বাপের বাড়িতে থাকে তখন ছোট বৌমা শাশুড়ির কাছে থাকে, আর যখন ছোট বৌমা বাপের বাড়িতে থাকে তখন বড় বৌমা শ্বশুর বাড়িতে থাকে। তবে বাপের বাড়িতে অনেক লোকজন, কথা বলতে অসুবিধা হয়, সেই জন্য বেশিরভাগ সময় বড় বৌমা শাশুড়ির কাছে থাকাতে ইন্টারেস্ট দেখায়। ছোট বৌমা সেই সুযোগে নিজের বাপের বাড়িতে থাকে, কোনো অসুবিধা হয় না। তার সাথে তার নেভিতে কর্মরত হাজব্যান্ডের খুব ভালো রিলেশন। এদিকে বড় বৌমা, বড় ছেলে একটু ব্যস্ত মানুষ, খুব একটা ফোন কলে কথাও হয় না। বৌমা কিন্তু সারা দিন ফোন কলে ব্যস্ত থাকে মনীষের সাথে। ব্যাপারটা কিন্তু লক্ষ্য করছিল শাশুড়ি সুবোধ দেবী। তিনি বারবার বৌমাকে জিজ্ঞেস করছিলেন যে কার সাথে এত কথা বলো। বৌমা বলে, কেন, আপনার ছেলের সাথে। কিন্তু শাশুড়ির সন্দেহ হচ্ছিল, কারণ ছেলে একটা ইন্ডিয়ান এয়ারফোর্সের কর্মী। সারাদিন সে ডিউটি বাদ দিয়ে কিভাবে নিজের বউয়ের সাথে কথা বলতে পারে। কোথাও না কোথাও নিজের মনে কনফার্ম ছিলেন যে বৌমা মিথ্যা কথা বলছে। তিনি মাঝে মধ্যে কথার ধরন দেখেও বুঝেছিলেন যে তার বৌমা কোনো ছেলের সাথে, তবে তার ছেলে নয়, কথা বলছে। 25 মে রাত্রেবেলায় বৌমার কাছে মনীষ দেখা করতে এসেছিল শাশুড়ি মা ঘুমিয়ে যাওয়ার পর। এর আগেও সে দেখা করেছে, তবে শাশুড়ি মা টের পায়নি। কিন্তু সেদিন তিনি উঠে পড়েছিলেন, তিনি দেখেও ফেলেছিলেন তার বৌমা বাড়ির বাইরে দাঁড়িয়ে কোনো একজন যুবকের সাথে কথা বলছে। তিনি সেখানে গিয়ে দাঁড়িয়েছিলেন, বৌমাকে বকাঝকা করেছিলেন। সেই যুবক নিজের বাইক নিয়ে যেভাবে এসেছিল সেইভাবে চলেও গেছিল। সেই বন্ধু যুবকের বাড়ি ছিল জয়পুরে, যেখানে আলপনার আর সুনিতার বাড়ি ছিল। সে মাঝে মধ্যে ওইভাবে বাইকে করে দেখা করতে আসতো নিজের প্রেমিকার সাথে বা পুরনো স্কুল ফ্রেন্ডের সাথে। সেদিন সে যখন চলে যায়, শাশুড়ি মা কিন্তু বউকে খুব বকাঝকা করে, বলে তুমি এর সাথেই এতদিন ফোনে কথা বলছো আমার চোখে ধুলো দিয়ে। তবে এবার কিন্তু আমি আর শুনবো না, আমি অনেক দিন থেকে তোমার এই ব্যাপারগুলো দেখছি। আমি 3 জুনে ছেলে আসবে, ছেলেকে আমি বলবই, আর তোমার শ্বশুরমশাইকেও আমি কিন্তু ফোন কলে সব ব্যাপারটা জানাবো। 30 মে নিজের হাজব্যান্ডকে কথা বলেছিলেন। নিজের বৌমাকে ওই 25 তারিখ থেকে বারবার বোঝাচ্ছিলেন, মাঝে মাঝে বকাঝকা করছিলেন, কিন্তু তোমার হাজব্যান্ডকে বলতেই হবে। সে বার কয়েক
নিজের শাশুড়িকে রিকোয়েস্ট করে যে ওটা আমার স্কুলের বন্ধু, আপনি প্লিজ কাউকে কিছু বলবেন না, আমি আর এই ধরনের ঘটনা ঘটাবো না। কিন্তু শাশুড়ি বলছিল না, এভাবে আমি আর চুপ থাকবো না, আমি বলবো। সেই জন্য বৌমা নিজের বয়ফ্রেন্ডকে ব্যাপারটা জানিয়েছিল। বৌমা বলেছিল যে সে ডিভোর্স নিতে চায় না, সে নিজের শ্বশুরবাড়িতেই থাকবে। বর যেহেতু তার সাথে থাকে না, তার কোনো অসুবিধা নেই, বর বছরে এক আধবার ছুটিতে আসবে, চলে যাবে, কোনো ব্যাপার নেই। কিন্তু শাশুড়ি মা যদি বলে দেয় তার ছেলেকে, তাহলে কিন্তু ঝামেলা আছে। সেই জন্য সে আর তার প্রেমিক মিলে একটা প্ল্যানিং করেছিল। প্ল্যানিং মোতাবেক তার বয়ফ্রেন্ড একটা গ্রামে একটা বেদের কাছে গেছিল, আর সঙ্গে কৃষ্ণকুমার নামে নিজের এক বন্ধুকে নিয়ে গেছিল। কৃষ্ণকুমার একজন ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট। তারা সিং নামের বেদের কাছে 10,000 টাকা দিয়ে একটা বিষাক্ত সাপ একটা ব্যাগের মধ্যে বন্ধ করে নিয়ে এসেছিল আলপনার প্রেমিক মনীষ, আর সঙ্গে ব্যবস্থা করে নিয়ে এসেছিল কিছু ঘুমের ওষুধ। প্রতিদিন শাশুড়িমা ঘুমানোর আগে দুধ খান, সেই দুধে ঘুমের ওষুধ মিশিয়ে বৌমা তাকে খাইয়ে দিয়েছিল। তিনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলেন। এদিকে মনীষ রান্নাঘরের জানলা দিয়ে একটা ব্যাগে করে বাঁধা অবস্থায় সাপটা দিয়ে দিয়েছিল। ভদ্রমহিলাকে দুধ খাইয়ে দেওয়ার পরে ওই ঘরে সাপ যে প্যাকেটে ছিল সেই প্যাকেটটার মুখ খুলে দিয়ে প্যাকেটটা শাশুড়ির পায়ের কাছে রেখে দেওয়া হয়। দরজা বন্ধ করে বৌমা বাইরে ছিল, ওয়েট করছিল। অনেক গভীর রাত হয়, লাইট জ্বালিয়ে বৌমা দেখেছিল সাপ কোনায় বসে আছে, শাশুড়ির পায়ে সাপ কামড়ানোর দাগ। সে কনফার্ম হয়ে গেছিল যে শাশুড়ি আর বেঁচে নেই। শাশুড়িকে ঘুম পাড়াবার পর সে কিন্তু নিজের বয়ফ্রেন্ড মনীষকে বাড়ির ভেতরে ডেকে নিয়েছিল, কারণ বাড়িতে আর কেউ ছিল না। মনীষ আর মনীষের গার্লফ্রেন্ড এই ঘটনা ঘটিয়ে ফেলেছিল। তারপরে চিৎকার চেঁচামেচি করে বৌমা ডেকেছিল প্রতিবেশীদের, খবর দিয়েছিল বাড়ির অন্যান্য লোকজনেদেরকে। মনীষ যখন কনফার্ম হয়ে গেছিল যে শাশুড়ি আর বেঁচে নেই, সে নিজের বাইক নিয়ে গভীর রাতেই আবার নিজের বাড়ি জয়পুর চলে গেছিল। এই সমস্ত ব্যাপারগুলো জানার পর পুলিশ 4 জনকেই অ্যারেস্ট করেছিল। বড় বৌমা, তার প্রেমিক, প্রেমিকের বন্ধু, আর যার কাছে 10,000 টাকা দিয়ে সাপটা কেনা হয়েছিল। তারা সিং, যার কাছে সাপটা কিনেছিল কৃষ্ণকুমার আর মনীষ, সেই তারা সিংকে সরকারি সাক্ষী বানিয়ে নেওয়া হয়। অন্যদিকে মনীষ আর কৃষ্ণকুমার, তাদের দুজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল 2024 সালের 14 নভেম্বর, 6 বছর জেল খাটার পর। তবে ওই বাড়ির বড় বৌমা আলপনা, সে কিন্তু এখনও জেলেই রয়েছে, তার জামিনের আবেদন মঞ্জুর করা হয়নি। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।